আচ্ছা, বেশ, হিসাব হয়ে গেল। আমি সেটাই খাতা কলমে হিসাব বসছিলাম। আসলে পুরো ক্যালকুলেশনস এ না আসলে আগে থেকেই বলা যায় না। তোমরা বলছিলে যে ভেরিফিকেশন এ ডাক পাবো কি না, বা ভেরিফিকেশনে ডাক পেলে কি ইন্টারভিউতে কোনোরকমভাবে একটা অন্তর হয়। আহ, মানে যারা ফার্স্ট ফেজে পেলো বা যারা ফিফথ ফেজে পেলো, তাদের মতো অন্তর কতটা হবে। দেখো, 11-12-এর ক্ষেত্রে এখানে আমরা তুলনা না করলেই চলে, আমি আগেই বলেছিলাম। 11-12-এর সঙ্গে একটা জিনিস পার্থক্য আছে, 9-10-এ যেহেতু ভ্যাকেন্সি বেশি 3300, তো অন্তর তো হবে। একটা মার্কসের যে অন্তর, মার্কসের যে ডিফারেন্স সেটা হবে, মানে একটা যে মিনিমাম মার্কস টু ম্যাক্সিমাম মার্কসের মধ্যে ডিফারেন্সটা হবে। যেমন 11-12-এ মিনিমাম টু ম্যাক্সিমাম মার্কসের ডিফারেন্স 77 থেকে 73-এ এসেছে, সাপোজ 4 মার্কের। এখানে কিন্তু 8 মার্ক 10 মার্কের থাকবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে 64-65 থাকছে। ঠিক আছে, এবার জেনারেলের ক্ষেত্রে আমি এটা মানে এমনি মানে ওভারঅল বলছি। এবার জেনারেলের ক্ষেত্রে কিছুটা হয়তো বাড়তে পারে, যেহেতু জেনারেল, যেহেতু সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা জেনারেল আগে ভিড় করবে। আর যারা বাকি সব ক্যাটাগরির ক্ষেত্রে সেই রকমটাই থাকছে। প্রত্যেকটা মানে ফেজ ভেরিফিকেশন পর্যন্ত যদি হয়ে থাকে আমার ক্যালকুলেশন অনুযায়ী, তাহলে যারা ফার্স্ট ফেজে ডাক পেলো বা যারা ফিফথ ফেজে ডাক পেলো, যে তাদের মধ্যে মার্কসের অন্তর থাকছে তোমার 7-8 মার্ক। তো সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেটস অটোমেটিক্যালি ফার্স্ট ফেজের ক্যান্ডিডেটকে বিট করতে পারে। কিভাবে? যদি ধরা যায় 20 মার্কের আমাদের ইন্টারভিউ আছে, তো 10 মার্কের ডেমো, 10 মার্কের পার্সোনালিটি টেস্ট। এবার 10-10 20 মার্কের ইন্টারভিউ, 20 মার্কের কাছে 7-8 মার্ক কোনো ব্যাপারই না। তো সেই 7-8 মার্ক যদি তুমি ফার্স্ট থেকে ফিফথ ফেজের মধ্যে যদি অন্তর থাকে, তাহলে অনায়াসে একজন ফার্স্ট ফেজের ডাক পাওয়া ক্যান্ডিডেটকে তুমি বিট করতে পারবে, যদি তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকে, এবং ইন্টারভিউ যদি ভালো যায়, ডেমোর ইন্টারভিউ। তো ডেমো ইন্টারভিউ কিন্তু কোনো অংশেই কম না। আর এবার দেখছি তোমাদের ফিফথ ফেজ পর্যন্ত কীভাবে আসতেছে। দেখো, ফার্স্ট ফেজে তোমাদের যদি আমরা 11-12-এর সঙ্গে তুলনা করছি, কেননা 11-12-এর সঙ্গে যেহেতু একটা হয়ে গেছে, বড় ভাই যেভাবে যাচ্ছে ছোট ভাইও সেদিকেই যাবে। 11-12-এর ক্ষেত্রে যদি 11-12-এর ক্ষেত্রে 600 ভ্যাকেন্সির মধ্যে ইংলিশের ক্ষেত্রে বলছি, সেখানে যদি 73 জন বাদ যায় ভেরিফিকেশনে, 3300 ভ্যাকেন্সিতে, আচ্ছা 6-5-35, 600-র মধ্যে যদি 73 জন বাদ যায়, তাহলে 3500-র মধ্যে বাদ যাবে 73 ইন্টু তোমার 6, 6 6 6 5 হবে, 5 3 15, হাতে 5 7 7 5 35, আর 36, 365 জন। তাহলে 365 জন যদি বাদ যায় যদি ভেরিফিকেশনে, তার মধ্যে আবার অনেকেই আছে যারা 9-10-এ বেশি অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, যাদের আহ, মানে কোয়ালিফিকেশন সেরকম ছিল না, এমএ ছিল না, বা বা তারা 9-10-এই বেশি প্রিফারেন্স মনে মনে করছে ভ্যাকেন্সি দেখে। এবার 365 জন যদি বাদ যায় তোমার মানে ভেরিফিকেশনে, আর ইন সার্ভিস টিচার, যে সকল ইন সার্ভিস টিচার অলরেডি রিইনস্টেটেড হয়ে যাবে 11-12-এ, সেগুলো 600 প্লাস। তাহলে আমি 600 ধরলাম, প্লাস 600 এখানে যোগ করো, তাহলে কত হচ্ছে? 965। 965, তা ধরে রাখো 1200-1300-র মতো ক্যান্ডিডেটস ফার্স্ট ভেরিফিকেশনে বাদ যাচ্ছে। তাহলে 1200-1300 ক্যান্ডিডেট যদি ফার্স্ট ভেরিফিকেশনে বাদ যায়, তাহলে সেকেন্ড ভেরিফিকেশন হবে, সেকেন্ড ভেরিফিকেশন সেম কেস আসবে, ঠিক আছে, থার্ড ভেরিফিকেশন আসবে, সেগুলো সেম কেস। এর মধ্যে ইতিমধ্যে জয়নিং হয়ে যাবে, ইতিমধ্যে জয়নিংটা হয়ে যাবে 11-12-এর। এবার 11-12-এর জয়নিংটা হয়ে গেলে যারা 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 11-12 অলরেডি পেয়ে গেছে, তারা 9-10-এ আসবে না। সেরকম ক্যান্ডিডেটগুলো মোটামুটি আরও যারা মানে ফলস হিসাবে, মানে যারা ইন সার্ভিস টিচার আগের বা মাদ্রাসার বা অন্যান্য সার্ভিসের, তারা যদি না আসে, তাহলে মোটামুটি এরকম ক্যান্ডিডেট 100 জন হবে। এবার 100 জন বাদ গেলে টোটাল তাদের ফোর্থ ফেজ। এইভাবে ফিফথ ফেজ পর্যন্ত ভ্যারিফিকেশন চলতে পারে। যদি 10টাও ভ্যাকেন্সি থাকে তবু কিন্তু ফিফথ ফেজ হবে, মানে ফিফথ ফেজ পর্যন্ত আমি ধরে রাখলাম, লাস্ট 10টা ভ্যাকেন্সির জন্য কিন্তু হবে ফেজ। তো এই জন্য আমি এই হিসাবটা করে আমি বলছি যে অনেকে নিরাশা হচ্ছ, নিরাশা হয়ে লাভ নেই, প্রিপারেশন নাও। যদি 64-65 যদি স্কোর হচ্ছে,
ক্যাটাগরির জন্য যদি আরও 1-2 মার্ক কমে যায়, যদি স্কোর হচ্ছে, প্রিপারেশন শুরু করে দাও। ইন্টারভিউ এবং ডেমোটাতেই কিন্তু তোমাদের ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে। থ্যাংক ইউ।